রাইট ফর্ম অফ ভার্বের অসংখ্য রুলস আছে, অসংখ্য নিয়ম আছে, যেগুলা এই মুহূর্তে আমাদের আমাদের কোনো প্রয়োজন নাই। তো আমি তোমাদেরকে টপ সিলেক্টেড 12 থেকে 13টা রুলস পড়াবো, এখান থেকে তোমাদের কমন পড়ে যাবে। এটা শুধু ক্লাসটি স্পেশালি বলছে এসএসসি বেস 2025 সালের জন্য। আসসালামু আলাইকুম, সকলকে স্বাগতম জানাচ্ছি আমার চ্যানেল মোহাম্মদ রাফেলি। সকলে কেমন আছো? আশা করি আল্লাহর অশেষ রহমতে সকলেই ভালো আছো। তো তোমাদের ফ্রি ইংলিশ কোর্সের যারা এসএসসি বেস 2025 সালে আছো, তোমাদের জন্য আমি একটা ঘোষণা দিয়েছিলাম যে তোমাদের ফ্রি কোর্স করাবো। আজকে হচ্ছে সেই কোর্সের প্রথম ক্লাস। যে প্রথম ক্লাসে আমি তোমাদের সাথে আলোচনা করব হচ্ছে রাইট ফর্ম অফ ভার্বস। এখন রাইট ফর্ম অফ ভার্বস শুরু করার আগে কিছু কথা আমি তোমাদের সাথে বলতে চাই। সেটা হচ্ছে যে তোমরা অলরেডি আমার প্রথম ভিডিওটা যারা দেখছো তোমরা জানো আমি কোন কোন টপিক নিয়ে আলোচনা করব। প্রথমত বলছিলাম রাইট ফর্ম অফ ভার্বস নিয়ে আলোচনা করব, ন্যারেশন নিয়ে আলোচনা করব, তারপরে ট্রান্সফরমেশন অফ সেন্টেন্স নিয়ে আলোচনা করব, কমপ্লিটিং সেন্টেন্স, সাফিক্স প্রিফিক্স, ট্যাগ কোশ্চেন, কানেক্টর, পাংচুয়েশন এন্ড ক্যাপিটালাইজেশন, এই সবগুলো টপিক তোমাদেরকে আমি কভার করে দিব উইদাউট এনি টাকা। সো চলো আজকে যে ক্লাসটা নিয়ে আসছি আমি, এই ক্লাসের শুরুটা যদি করি আমি রাইট ফর্ম ভার্ব দিয়ে শুরু করতে চাচ্ছি আমি। রাইট ফর্ম ভার্ব অনেকের কাছে বেশি কঠিন মনে হয়, বাট তুমি অলরেডি যেহেতু এসএসসি পরীক্ষার্থী, তুমি সবগুলা নিয়ম আশা করি জানো। আমি তোমাদেরকে একটু গোছালো ভাবে পড়ানোর চেষ্টা করব, অথবা রুলস গুলো রিমাইন্ডার দেওয়ার চেষ্টা করব, এবং প্রচুর পরিমাণে প্র্যাকটিস করাবো। রাইট ফর্ম ভার্ব নিয়ে আমাদের সর্বপ্রথম যে একটা ভয় কাজ করে সেটা হচ্ছে সাবজেক্টের সাথে অক্সিলারি ভার্ব এবং মেইন ভার্বের যে বিষয়টা ওইটা আমরা গুলাই ফেলি। আমি তোমাদেরকে এইখানে একটা স্লাইড দিয়ে দিছি, চাইলে তোমরা স্লাইডটি স্ক্রিনশট দিতে পারো। আর সবচেয়ে ভালো হবে খাতা নিয়ে বসবে এবং নোট ডাউন করবে। দেখো, কথা না বাড়িয়ে আমি রুলসে চলে যাই। এখানে রাইট ফর্ম ভার্বের 3টা ক্লাস করাবো। আমি বেশিক্ষণ ক্লাস করাবো না, কারণ হচ্ছে ভিডিওগুলো বড় হয়ে যাবে। অক্সিলারি ভার্বের ব্যবহার অবশ্যই সাবজেক্টের সাথে। তোমার সাবজেক্টটা যখন আই হবে, তোমরা জানো সকলে আই হচ্ছে একটা ফার্স্ট পারসন। তো সাবজেক্ট আই হলে তোমাকে যদি প্রেজেন্ট টেন্স ব্যবহার করতে হয়, প্রেজেন্ট টেন্সের মধ্যে আই এর সাথে তুমি যে অক্সিলারি ভার্বগুলো ব্যবহার করবা সেটা হচ্ছে যে এম ব্যবহার করবা প্রেজেন্ট কন্টিনিউয়াস হইলে। আর প্রেজেন্ট শুধু ইনডিফিনিট হলেও কিন্তু আমরা এম ব্যবহার করি যখন মেইন ভার্ব থাকে না। তারপর হচ্ছে তুমি প্রেজেন্ট পারফেক্টের মধ্যে হ্যাভ ব্যবহার করতে পারবা, হ্যাভ বিন ব্যবহার করতে পারবা। যখন এটা পাস্ট টেন্সে চলে যাবা, আই এর সাথে তুমি ব্যবহার করতে পারবা ওয়াজ, হ্যাড এবং হ্যাড বিন। ফিউচার টেন্সে চলে গেলে শ্যাল, অথবা উইল, শ্যাল বি, উইল বি, এগুলা জাস্ট দেখে নিবা। আবার সাবজেক্টটা যখন তোমার উই হবে, ইউ হবে, এখানে উই হচ্ছে ফার্স্ট পারসন, ইউ হচ্ছে সেকেন্ড পারসন। তাহলে তুমি প্রেজেন্ট টেন্সের মধ্যে কোন অক্সিলারি ভার্ব গুলো ব্যবহার করতে পারো? আমি জানি তোমরা টেন্স সকলেই পারো, জাস্ট আমি তোমাদেরকে একটু রিমাইন্ডার দিয়ে দিচ্ছি কোন সাবজেক্টের সাথে কোন অক্সিলারি ভার্বটা ব্যবহার করতে হবে। এখানে দেখে নাও, জাস্ট দেওয়া আছে ফার্স্ট টেন্স হইলে তুমি কোন অক্সিলারি ভার্ব ব্যবহার করবা, ফিউচার টেন্স হইলে কোন অক্সিলারি ভার্ব ব্যবহার করবা। তারপর হচ্ছে সাবজেক্টটা যখন থার্ড পারসন হবে, অর্থাৎ এই যে হি, শি, ইট অথবা কোনো নাম, তাহলে তুমি প্রেজেন্ট টেন্সের মধ্যে এই অক্সিলারি ভার্ব গুলো ব্যবহার করতে হবে। ফার্স্ট টেন্সের মধ্যে তোমাকে এই অক্সিলারি ভার্ব গুলো ব্যবহার করতে হবে। এখানে সবগুলো হচ্ছে সিঙ্গুলার, আর ফিউচার টেন্সে এই অক্সিলারি ভার্ব গুলো। আর যদি থার্ড পারসন প্লুরাল হয়, অর্থাৎ দে হয়, অথবা কোনো নাম একাধিক হয়, যেমন ধরো পেন্স, টেবিলস, বুকস, এরকম যখন প্লুরাল হবে তখন তুমি কি ব্যবহার করবে? অক্সিলারি ভার্ব প্রেজেন্ট টেন্সের মধ্যে আর, হ্যাভ, হ্যাভ বিন, আর ফার্স্ট টেন্সের মধ্যে ওয়ার, হ্যাড, হ্যাড বিন, আর ফিউচার টেন্সে এগুলা দেয়া আছে। তো আশা করি সকলে বুঝতে পারছো সাবজেক্টের সাথে অক্সিলারি ভার্বের কোন অক্সিলারি ভার্ব গুলা মিল আছে, বা কোন সাবজেক্টের সাথে কোন অক্সিলারি ভার্বটা ব্যবহার করতে হবে। তারপরে চলে যাচ্ছি আমাদের মেইন যেই ইম্পর্টেন্ট রুলস গুলো আছে সেই রুলস গুলোতে। তোমরা জানো রাইট ফর্ম ভার্বের অসংখ্য রুলস আছে, অসংখ্য নিয়ম আছে, যেগুলা এই মুহূর্তে আমাদের কোনো প্রয়োজন নাই। তো আমি তোমাদেরকে টপ সিলেক্টেড 12 থেকে 13টা রুলস পড়াবো, এখান থেকে তোমাদের কমন পড়ে যাবে। এটা শুধু
ক্লাসটি স্পেশালি বলছে এসএসসি বেস 2025 সালের জন্য, বাট চাইলেই তুমি যে কোনো কেউ রাইট ফর্ম ভার্বের ক্লাসটা করতে পারো, কারণ হচ্ছে রাইট ফর্ম ভার্বের নিয়ম সব জায়গায় সেম। তো দেখো, প্রথম রুলস আমরা যেটা শিখতে হয়, আমরা টেন্স থেকে শুরু করে এই জিনিসটাই আমরা প্রথমে শিখি, সেটা হচ্ছে যে দেখো রুলস 1 আমি লিখে রাখছি যে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের সাবজেক্ট যদি থার্ড পারসন সিঙ্গুলার হয়, তাহলে তুমি ভার্বের শেষে এস যোগ করবা অথবা ইএস যোগ করবা। এবং এটার স্ট্রাকচারটা কি, প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে কিভাবে বুঝবা, এটার স্ট্রাকচার হচ্ছে সাবজেক্ট থাকবে প্লাস ভার্ব ওয়ান থাকবে প্লাস অবজেক্ট থাকবে। এখন স্যার সব সময় সবাই বলে যে ভার্বের শেষে এস অথবা ইএস যোগ করতে হবে, কখন এস যোগ করব কখন ইএস যোগ করব, এই জিনিসটা যদি তুমি ক্লিয়ার না হও, তাহলে তোমার মধ্যে একটা হয়তো মাঝে মাঝে তুমি ভুল করে ফেলবা। এই ভুলটা এড়ানোর জন্য তোমাকে আমি কিছু নোট দিছি। দেখো, মনে রাখতে হবে, তোমাদেরকে আমি এখানে বলছি যে ভার্বের শেষে যদি সিএইচ, এসএইচ, ডাবল এস, ডব্লিউএইচ, এক্স, ও, ডাবল জেড ইত্যাদি থাকে, তাইলে তুমি ভার্বের শেষে ইএস যোগ করে দিবা। আর যদি এগুলো না থাকে, এবং যদি না থাকে তাহলে তুমি এই যে এগুলো না থাকলে শুধু এস যোগ করবা। আশা করি বুঝতে পারছো। তারপরে 2 নম্বর নিয়ম দেখো, আমরা কিন্তু সাবজেক্ট যখন থার্ড পারসন সিঙ্গুলার তখন ভার্বের শেষে এস অথবা এস যোগ করি, এতটুকু পর্যন্ত শিখে কিন্তু চলে যায়। কিন্তু কখন এস যোগ করব কখন এস যোগ করব এটা তোমাদেরকে আমি আজকে বিস্তারিত জানাচ্ছি। দেখো, ভার্বের শেষে এস অথবা ইএস এর ঝামেলা শেষ করলাম। আরেকটা জিনিস আছে, সেটা হচ্ছে ভার্বের শেষে যদি ওয়াই থাকে, ওয়াই থাকলে দুইটা নিয়ম। ওয়াই এর পূর্বে যদি ভাওয়েল থাকে, অর্থাৎ এ, ই, আই, ও, ইউ থাকে, তাহলে তুমি ওয়াই এর সাথে এস যোগ করে দিবা। আর যদি ওয়াই এর পূর্বে ভাওয়েল না থেকে কোনো কনসোনেন্ট থাকে, তাহলে তুমি অবশ্যই ওয়াইটাকে উঠাই দিবা, উঠাইয়া এটার সাথে আই, ইএস যোগ করবা। আই, ইএস যোগ করতে হবে, অবশ্যই এটা মনে রাখবা। এখন ধরো একটা ভার্ব যদি আমি নেই এখানে, ধরো কেরি। কেরি বানানটা কিভাবে, সি এ ডাবল আর ওয়াই, কেরি। দেখো ভার্বের শেষে ওয়াই আছে, ওয়াই এর পূর্বে দেখো একটা কনসোনেন্ট আছে। তো আমরা জানি ওয়াই এর পূর্বে যদি কনসোনেন্ট থাকে, ওয়াই এর পূর্বে যদি কনসোনেন্ট থাকে, তাহলে আমাদেরকে ওয়াইটা বাদ দিয়ে দিতে হবে। এই কারণে সাবজেক্ট অবশ্যই থার্ড পারসন সিঙ্গুলার হতে হবে। এখানে আমরা ওয়াইটা বাদ দিয়ে দিলাম, বাদ দিয়ে এখানে ওয়াই এর পূর্বে আই, ইএস যোগ করে দিতে হবে। যেমন হতে পারে হি ক্যারিস, শি ক্যারিস। আরেকটা যে ওয়াই এর যে আরেকটা ঝামেলা আছে, ধরো আমি তোমাদেরকে যখন বলবো শি, ধরো প্লে, শি প্লে, সে খেলে। এখন যে কোনো কিছু খেলতে পারে। ভার্বের শেষে দেখো ওয়াই আছে, কিন্তু দেখো ওয়াই এর পূর্বে এবার আছে একটা ভাওয়েল। একটু আগে বললাম ওয়াই এর পূর্বে ভাওয়েল থাকলে ওয়াই, ওয়াই এর সাথে শুধু এস যোগ করতে হবে। অর্থাৎ তোমাকে এখানে যেটা করতে হবে সেটা হচ্ছে শি প্লেস, এস দিতে হবে শুধু। আশা করি বুঝছো সকলে। এখন সব বুঝলা যে সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার হইলে ভার্বের শেষে এস অথবা এস যোগ করতে হবে, কখন এস যোগ করবা কখন ইএস যোগ করবা, কখন ওয়াই উঠাই দিবা, ওয়াই রাখবা, এটা সব জানলা। বাট তুমি বাক্যের মধ্যে বাক্যটাই আইডেন্টিফাই করতে পারলা না যে এটা কোন টেন্সে আছে, তাহলে কিন্তু এতটুকু তোমার যা শিখলা সবগুলো বৃথা। এ কারণে তোমাকে কিছু অ্যাডভার্ব মনে রাখতে হবে, যার মাধ্যমে তুমি বুঝে যাবা এটা কোন টেন্সে আছে। আমি কথা বলতেছি শুধু প্রেজেন্ট ইনডিফিনিট নিয়ে। দেখো, সেন্টেন্সে যদি অলওয়েজ থাকে, সামটাইমস থাকে, এভরি থাকে, এভরিবডি থাকে, রেগুলারলি থাকে, জেনারেলি থাকে, ওকেশনালি থাকে, নর্মালি থাকে, এগুলোই বেশিরভাগ থাকবে, তাহলে তুমি বুঝবা বাক্যটা হচ্ছে তোমাদের প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে আছে। কোন টেন্সে আছে, প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে আছে। তাইলে তোমাকে অবশ্যই অ্যাডভার্ব গুলো মনে রাখতে হবে। তো চলো আমরা কিছু এক্সাম্পল দেখি, যে এক্সাম্পল গুলো দেখলে আমরা আরো বেশি ক্লিয়ার হয়ে যাবো ইনশাআল্লাহ। দেখো, হি, হি থার্ড পারসন সিঙ্গুলার, হি ড্যাশ টু গো টু কলেজ অথবা স্কুল হতে পারে রেগুলারলি। এই যে দেখো এখানে একটা অ্যাডভার্ব আছে রেগুলারলি, একটু আগে পড়লাম আমরা এই যে রেগুলারলি, রেগুলারলি থাকতে করতে হবে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, অর্থাৎ সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার হলে ভার্বের শেষে এস অথবা ইএস যোগ করতে হবে। তাহলে দেখো হি থার্ড পারসন সিঙ্গুলার আর রেগুলারলি আছে প্রেজেন্ট ইনডিফিনিট, তাইলে দেখো
টুটা উঠে যাবে, যত টু আছে সব টু উঠে যাবে। তাহলে হি যেহেতু থার্ড পারসন সিঙ্গুলার, আবার দেখো ভার্বের শেষে ও আছে, একটু আগে বলছিলাম ভার্বের শেষে যদি ও থাকে, এই যে এখানে বলছি ভার্বের শেষে যদি ও থাকে তাহলে ইএস যোগ করতে হবে, তাহলে এই কারণে হি গোজ হবে, কি হবে, হি গোজ। তারপরে 2 নাম্বার, সাজিদ টু প্লে ক্রিকেট এভরিডে। এই যে এখানে একটা অ্যাডভার্ব আছে এভরিডে, আমরা জানি এভরিডে থাকলে করতে হবে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। তাহলে সাজিদ প্লেস, ভার্বের শেষে ওয়াই আছে কিন্তু ওয়ার পূর্বে যেহেতু ভাওয়েল আছে তাহলে এটার সাথে শুধু এস যোগ করব, প্লেস ক্রিকেট। দ্য বেবি ক্রাই ফর ইটস মাদার অলওয়েজ। তাহলে নিশ্চয়ই তোমরা এখন বলতে পারবে যে ক্রাই থেকে কি হবে, ক্রাই থেকে হবে ক্রাইস, CRIES, ক্রাইস। কারণ হচ্ছে এখানে ভার্বের শেষে ওয়াই আছে, ওয়ার পূর্বে একটা কনসোনেন্ট আছে, আর এখানে অলওয়েজ থাকার কারণে প্রেজেন্ট ইনডিফিনিট। ফাইম ড্যাশ ওয়াচ কার্টুনস অন টিভি এভরিডে। তাহলে এভরিডে আছে, প্রেজেন্ট ইনডিফিনিট করতে হবে। ফাইম থার্ড পারসন সিঙ্গুলার, এই কারণে ওয়াচ থেকে সিএইচ থাকলে করতে হবে ইএস, এখানে ওয়াচ থেকে হবে ওয়াচেস, ওয়াচ থেকে হবে ওয়াচেস। তারপরে আই, আই ফার্স্ট পারসন, থার্ড পারসন না, নট থার্ড পারসন, এটা হচ্ছে ফার্স্ট পারসন। শুধু থার্ড পারসন সিঙ্গুলার হলে ভার্বের শেষে এস অথবা এস যোগ করতে হবে, অন্য ক্ষেত্রে করার প্রয়োজন নেই। তাহলে আই তো ফার্স্ট পারসন, এই কারণে আই ওয়ান্ট টু বি এ টিচার, ওয়ান্টের কোনো পরিবর্তন হবে না। আশা করি সকলে বুঝতে পারছো। তারপরে চলে যাচ্ছি 2 নাম্বার রুলসে। এখন যে রুলস গুলো পড়াবো এগুলো পড়াইতে খুবই কম সময় লাগবে, শর্ট টার্মের মধ্যে হয়ে যাবে। রুলস নাম্বার 2 তে কি বলছি দেখো, আমি যদি পেনের কালারটা একটু চেঞ্জ করে নেই। রুলস নাম্বার 2 তে বলছি যে সেন্টেন্সে যখন আমরা কিছু অ্যাডভার্ব আগে পূর্বের রুলসে যেমন দেখছি কিছু অ্যাডভার্ব মুখস্থ রাখতে হবে, ঠিক তেমনই রুলস 2 তে আইসো কিছু অ্যাডভার্ব মুখস্থ রাখতে হবে। এখন সেই অ্যাডভার্ব গুলো কি কি? সেন্টেন্সে যদি নাও, এট দিস মোমেন্ট, ডে বাই ডে, নাও ইট ইজ থাকে তাহলে তোমাকে করতে হবে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স মানে কি? তোমাকে এম ইজ আর ব্যবহার করতে হবে আর ভার্বের সাথে আইএনজি যোগ করতে হবে। আশা করি এটা তোমরা জানো। এখন এম ব্যবহার করবা কোন সাবজেক্টের সাথে, এটা আমি তোমাদেরকে প্রথম স্লাইডে দেখাইছি। ইজ ব্যবহার করবা কোন সাবজেক্টের সাথে, প্রথম স্লাইডে দেখাইছি। এক্সাম্পল দেখি, আই ড্যাশ টু গো টু সেন্ট মার্টিন নাও। এই যে এখানে নাও আছে, আমরা জানি নাও থাকলে করতে হবে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, সরি প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। এই কারণে এখানে প্রথমটার উত্তর হবে আই এর সাথে হবে এম, এম, আই এম, আই এম। আর ভার্বটা যেহেতু গো আছে, গো থেকে হবে গোয়িং, আই এম গোয়িং। আশা করি সকলে বুঝতে পারছো। আর 2 নাম্বার নিয়ম যেটা এক্সাম্পল যেটা দেয়া আছে, লোড শেডিং ড্যাশ ইনক্রিজ ডে বাই ডে। এই যে এখানে ডে বাই ডে আছে, আমরা জানি ডে বাই ডে থাকতে করতে হয় প্রেজেন্ট কন্টিনিউয়াস, এই কারণে লোড শেডিং যেহেতু সিঙ্গুলার নিতে হবে ইজ, আর ইনক্রিজ থেকে করতে হবে ইনক্রিজিং। লোডশেডিং ইজ ইনক্রিজিং ডে বাই ডে। আশা করি সকলে বুঝতে পারছো। তারপরে চলে যাচ্ছে পরবর্তী রুলসে। পরবর্তী রুলসে যেটা বলা আছে যে আমরা একটা জিনিস মাথায় রাখতে হবে, সেন্টেন্সে যদি রিসেন্টলি, অলরেডি, জাস্ট, জাস্ট নাও, এভার ইত্যাদি থাকে তাহলে করতে হবে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। এখন প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স মানে আমরা কিন্তু সাবজেক্টের ব্যবহার করতে হবে না, বলাই আছে রাইট ফর্ম অফ ভার্ব, অর্থাৎ আমাদেরকে ভার্বের সঠিক রূপ ব্যবহার করতে হবে, অর্থাৎ আমাদেরকে হ্যাভ নিতে হবে আর নয়তো হ্যাজ নিতে হবে, তারপরে ভার্বের ফার্স্ট পার্টিসিপল ফর্ম ব্যবহার করতে হবে। এখন দেখো, আই ড্যাশ কমপ্লিট মাই প্রেজেন্টেশন অলরেডি, অর্থাৎ বাক্যের মধ্যে এখানে অলরেডি আছে, একটু আগে পড়লাম অলরেডি থাকলে করতে হবে আমাদেরকে প্রেজেন্ট পারফেক্ট, অর্থাৎ হ্যাভ অথবা হ্যাজ প্লাস ভার্ব 3। এখন দেখো তোমরা একটা জিনিস মনে রাখবা, যখন রাইট ফর্ম ভার্ব এসএসসি লেভেলে বা শুধু উত্তর লিখবা এ বি সি দিয়ে, এখানে পারফেক্টের মধ্যে প্রেজেন্ট পারফেক্টের মধ্যে যেটা করতে হয় সেটা হচ্ছে অক্সিলিয়ারি ভার্ব এবং মেইন ভার্ব, অক্সিলিয়ারি ভার্ব এবং মেইন ভার্বের মাঝখানে তোমাকে অ্যাডভার্বটা ব্যবহার করতে হবে, অর্থাৎ এখানে অলরেডিটা মাঝখানে রাখতে হবে, এটা নিয়ম। তাহলে তুমি উত্তরের লেখার সময় এভাবে লিখবা, যেহেতু ভার্বের ফর্মটাই লিখবা শুধু, আই এর সাথে যেহেতু প্রেজেন্ট পারফেক্ট করতে হবে, অলরেডি আছে, আই এর সাথে বসবে হ্যাভ, তাহলে তোমাকে লিখতে হবে অক্সিলিয়ারি ভার্বের জায়গায় হ্যাভ,
তারপরে তোমাকে অ্যাডভার্বটা লিখতে হবে, অর্থাৎ লিখতে হবে অলরেডি, অলরেডি। তারপর হচ্ছে মেইন ভার্বের থ্রি, অর্থাৎ কমপ্লিট থেকে হবে কমপ্লিটেড, কমপ্লিটেড, আই হ্যাভ অলরেডি কমপ্লিটেড মাই প্রেজেন্টেশন। বুঝতে পারছো? আশা করি সকলে বুঝছো। এখন দ্বিতীয় এক্সাম্পলটা একটু দেখি আমরা। দ্বিতীয় এক্সাম্পলটা কি বলা আছে যে লোডশেডিং, লোডশেডিং টু বিকাম এ বার্নিং কোশ্চেন রিসেন্টলি। অবশ্যই এখানে রিসেন্টলি থাকার কারণে করতে হবে প্রেজেন্ট পারফেক্ট টেন্স, রুলসে বলা আছে। লোডশেডিং থার্ড পারসন সিঙ্গুলার, এখানে ব্যবহার করতে হবে হ্যাজ, তাহলে লোডশেডিং হ্যাজ। আর এখানে অ্যাডভার্বটা মাঝখানে রাখতে হবে, রিসেন্ট থেকে হবে রিসেন্টলি। আর ভার্বের ফার্স্ট পার্টিসিপল ফর্ম হচ্ছে বিকাম, বিকেম, বিকাম, বিকাম। জাস্ট আমি আরেকটা রুলস দিয়ে আজকের ক্লাসটা শেষ করে ফেলবো। 4 নাম্বার রুলস। 4 নাম্বার রুলসে কি বলা আছে দেখো। 4 নাম্বার রুলসে বলা আছে যে সেন্টেন্সে যদি ফর অথবা সিন্স থাকে তাহলে সাধারণত প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স করতে হবে, অর্থাৎ তোমাকে হ্যাভ বিন অথবা হ্যাজ বিন আনতে হবে প্লাস ভার্বের সাথে আইএনজি করতে হবে। এক্সাম্পল দেখি তাহলে আমরা ক্লিয়ার হয়ে যাব। ইট ড্যাশ রেইন সিন্স মর্নিং, যেহেতু এখানে সিন্স আছে তাহলে করতে হবে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস, তাহলে ইট এর সাথে হবে হ্যাজ, তাহলে আমাদের আনসারটা কি হবে? আমাদের আনসারটা হবে হ্যাজ বিন, রেইন থেকে হবে রেইনিং, ইট হ্যাজ বিন রেইনিং সিন্স মর্নিং। আই ড্যাশ টু ওয়েট ফর 2 hours, এখানে ফর আছে, ফর অথবা সিন্স থাকলে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস। এই কারণে আমাদেরকে লিখতে হবে যে আই হ্যাভ বিন, ওয়েট থেকে হবে ওয়েটিং, আই হ্যাভ বিন ওয়েটিং, এটা হচ্ছে 2 নম্বরের, এটা ছিল 1 নম্বরের। আই হ্যাভ বিন ওয়েটিং ফর 2 hours, আমি 2 ঘন্টা যাবত অপেক্ষা করছি। তাহলে এই এখানে হচ্ছে আমাদের রাইট ফর্ম ভার্বের প্রথম পার্ট। আর পরবর্তী পার্টে আমি তোমাদেরকে রাইট ফর্ম ভার্বের আরো কিছু নিয়ম পড়াবো, সিলেক্টেড নিয়ম পড়াবো। তো তোমাদের যেগুলো লাগবে সেগুলোই করাবো। তো আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে, ভিডিওটি শেয়ার করতে ভুলবে না তোমার বন্ধুদের মাঝে। ফেসবুক থেকে ক্লাস দেখলে ফেসবুকে শেয়ার করবে, আর হচ্ছে ফেসবুক পেজটা ফলো করবে। তোমাদের একটা শেয়ার, তোমাদের একটা লাইক আমাকে অনেক অনুপ্রেরণা দিবে তোমাদের কোর্সটা কমপ্লিট করার জন্য। তো দেখা হচ্ছে পরবর্তী পার্টে। আসসালামু আলাইকুম।